ওয়েলকাম আরজে রাসেল ভৌত স্টুডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। অনেক বছর আগে জয়দেবপুরে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। সে সময় জয়দেবপুরে হিন্দু বাস ছিল গ্রামের পর গ্রাম। হাতে গোনা কয়েকটা মুসলমান পরিবার ছিল জয়দেবপুরে। এমনই এক অজপাড়াগাঁয়ে বাস করত মালতী আর তার স্বামী ভূপেন। লোকালয় থেকে বেশ খানিকটা দূরে একটি ঝুপড়ির মতো জায়গায় দুই সন্তান আর স্বামী নিয়ে পরিবার ছিল মালতীর। দারিদ্র আর অভাবের ভরপুর ছিল তাদের সংসার। মালতীর স্বামী ভূপেন অনেক দিন যাবৎ শয্যাশায়ী ছিল। এতটাই অসুস্থ ছিল ভূপেন যে তার বিছানা থেকে ওঠারও শক্তি ছিল না। ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসের একদিনে। শ্রাবণ মাসের শুরুর দিকে একটি রাতের ঘটনা এটা। সেদিন আকাশে এত বড় চাঁদ ছিল না। সেদিন ছিল ঘুটঘুটে অমাবস্যার রাত। অমাবস্যার রাত ওই দিনের রাতকে এতটাই ভয়ানক করে তুলেছিল যে তা ভাবলে আজও গা শিউরে ওঠে। ওই দিন বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির রূপ এক সময় দানবের রূপ নেয় আর বৃষ্টির সাথে মিলিত হয় ঝড়, প্রচণ্ড ঝড়। মালতী একা তার স্বামীর পাশে বসেছিলেন, মনে প্রচণ্ড ভয় নিয়ে। রাত তখন প্রায় 10টার মতো বাজে। প্রচণ্ড জোরে কাক ডাকাডাকি শুরু হয়ে যায়। এত রাতে এই ঝড়ের মাঝে কাকের এইরকম ডাকাডাকি শুনে মালতীর হৃদয় স্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়। মালতী কি যেন ভেবে তার একটি হাত তার স্বামীর কপালে রাখে। কপালে হাত রেখে মালতী আঁতকে উঠে, কারণ তার স্বামী মারা গেছে। অনেক আগে শীতল একটি দেহ ভূপেনের পরে আছে ধরায়। পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মালতী চিৎকার করে হাত সরিয়ে নেয়, কিন্তু এই ঝড়ের রাতে কি করবে, কোথায় যাবে তা বুঝতে না পেরে অঝরে কাঁদতে থাকে মালতী। ঘরের এক কোণায় নিথর হয়ে পড়ে আছে তার স্বামী ভূপনের নিথর দেহটি। ঝড় চলছে তো চলছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা পার হয়ে গেছে। তখন মধ্যরাত, প্রায় গাঢ় অন্ধকার চারপাশ। ঠিক এমন সময় তাদের পোষা কুকুরটা বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো। মনে হলো কোনো হিংস্র জন্তু কুকুরটাকে ঘায়েল করার চেষ্টা করছে। মালতীর শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তার 2 শিশুকে কাছে বুকে টেনে নিয়ে ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। ওই মাঝরাতে হঠাৎ মালতীর ঘরের দরজায় কেউ কড়া নাড়ে আর খুব ক্ষীণ স্বরে চিকন আর ফ্যাস ফ্যাস গলায় মালতীর নাম ধরে ডাকতে থাকে। কণ্ঠ শুনে বোঝা যায় বৃদ্ধা কোনো মহিলা কণ্ঠস্বর এটা। সে বৃদ্ধা এক নাগারে ডাকতে থাকে, মালতী, ও মালতী, দরজা খোল, দরজা খোল মালতী। কয়েকবারই এভাবে ডাক এলো দরজার ওপাশ থেকে। মালতী কি করবে বুঝতে না পেরে অনেকক্ষণ পরে সাহস নিয়ে দরজার ঝাপটা খুলে দেয়। মুহূর্তেই মালতীর প্রাণ যেন ফিরে এলো। তার কোনো অতি দূর সম্পর্কের এক জেঠি এসেছেন। কিন্তু অদ্ভুত বিষয়, মালতী পরে খেয়াল করেছিল বাইরে ঝুম বৃষ্টি হলো, কিন্তু জেঠিমার শরীরে কোথাও একটা ফোঁটা বৃষ্টির আঁচড়ও লাগেনি। জেঠিকে তাড়াতাড়ি ঘরে এনে ঘরের দরজা লাগিয়ে মালতী কেঁদে কেঁদে বলতে থাকে, ভূপেন আর এই পৃথিবীতে নেই। ভূপেনের সৎকারের জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় মালতী আর তার জেঠি। বাচ্চাগুলা ভয়ে এতটাই কুঁকড়ে ছিল যে তাদের আর নড়াচড়া করার মতো শক্তিও ছিল না। তাই মালতী ভাবল বাচ্চা দুটোকে পাশের রুমে
ঘুম পাড়িয়ে আসা যাক। মালতী যখন বাচ্চা দুটোকে নিয়ে পাশের রুমে গেল, ঠিক তখনই ঘটেছিল এ যাবৎকালের সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি। মালতী পাশের ঘর থেকে স্পষ্ট শুনতে পায় হাড়গোড় ভাঙার করকরে শব্দ, মটমট কটকটর এক জাতীয় শব্দ। পাশের ঘরের বেড়ার ফাঁক দিয়ে যখন মালতী তার নিজের ঘরে উঁকি মারে, তখন যেন তার প্রাণ বেরিয়ে গেছে শরীর থেকে। ঘটনা নাম্বার 2। আমার এই ঘটনা শুনে আপনাদের মনে কেমন ধরনের ভয় কাজ করে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলুন শুরু করি। আমার এক পরিচিত চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা তার মতো করেই বলছি। ঘটনা 2005 সাল। নতুন বিয়ে করেছে মিজানুর রহমান। মিজানুরের বাড়ি বিবাড়িয়া, আখাউড়া থানা। শ্বশুর বাড়ি ছিল কসবা থানা। অনেক দিন হলো বউ বাবার বাড়িতে গেছে। আজকে সব কাজ শেষ করে ভেবেছে বউকে আনতে শ্বশুর বাড়িতে যাবে। মিজানুর নদীতে মাছ ধরতেন, কিন্তু আজকে ভেবেছিল আর মাছ ধরতে যাবে না, শ্বশুর বাড়ি যাবে। কিন্তু যারা মাছ ধরে তাদের মাছের প্রতি একটা নেশা হয়ে যায়। মাছ ধরা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাও ঠিক করেছে আজকে বউকে আনতে যাবে, মানে যাবেই। মাছ ধরা শেষ করে বেরিয়ে পড়ল উদ্দেশ্য শ্বশুর বাড়ি। তখন অনেক রাত হওয়াতে রাস্তায় কোনো গাড়ি ছিল না, তাই হেঁটেই যেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে। মিজানুর খেয়াল করলো তার পিছনে কেউ একজন হাঁটছে। এমন ফিল হচ্ছে পিছনে কেউ আছে মনে হচ্ছে। আমার ধারণা কখনো মিথ্যা হয় না। মিজানুর ছিল অনেক সাহসী। এই সাহসের জোরেই সে রাতে মিজানুর বেঁচে গিয়েছিল। আমি আর পিছনে ফিরে তাকাইনি। যাই হোক না কেন, পিছনে তাকানো যাবে না। পিছনে যে আছে আমি তাকে উদ্দেশ্য করে জোরে ডেকে বললাম, কে রে, আমার পিছনে হাঁটছিস? সাহস থাকলে সামনে আয়, আমার সামনে এসে আমার সাথে হাঁট। পিছনে থেকে কোনো সারা শব্দ পেলাম না, কিন্তু আমি জানি পিছনে কেউ আছে। এমন করে কিছুটা পথ পার হয়ে নদীর পাড়ে চলে এসেছি। সামনেই ছোট একটা নদীর মতো আছে। সেই নদীটা নৌকা দিয়ে পার হতে হয়। আমি দেখলাম ঘাটে নৌকা আছে, কিন্তু মাঝি নাই। আমি নৌকায় উঠে আমার পিছনে থাকা অবয়বকে উদ্দেশ্য করে বললাম, তুই কি আমার সাথে নৌকাতে পার হবি নাকি এই পারেই থাকবি? আমার সাথে পার হলে নৌকায় উঠে বস। এবারও কোনো সাড়া পেলাম না, কিন্তু নৌকাটা একটু কেঁপে ওঠে আর ভারী হয়ে যায়। বসতে আর বাকি নেই যে নৌকাতে উঠেছে। আমি নিজের মতো নৌকা চালাচ্ছি আর মুর্শিদি গান গাইছি। কিছু সময় পারে খেয়াল করলাম আমার ঘাড়ে কারো নিঃশ্বাসের শব্দ পাচ্ছি আর গরম বাতাস পড়ছে। তবু আমি ভয় পেলাম না। আমি বললাম, কিরে, তুই আমার ঘাড়ের উপরে কি করছিস? নৌকায় এত জায়গা থাকতে যা অন্যদিকে যেয়ে বস। একটু পরে সেই গরম নিঃশ্বাসের শব্দটা আর পেলাম না। কিছু দূরে দেখলাম পানির উপর দিয়ে সাদা কাপড় ঢেকে এক লোক হেঁটে যাচ্ছে, মানে হেঁটে নদী পার হচ্ছে। আমি বুঝতে পারছি ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমিও দেখেও না দেখার ভান করলাম। আমি মুর্শিদি গাইছি আর নৌকা চালাচ্ছি। আমি হঠাৎ খেয়াল করলাম আকাশে কিছু একটা ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে বললে ভুল হবে, উড়ে যাচ্ছে। দেখতে পাখির আকার হলেও পাখি অনেক বড় পাখা আছে। আমার মাথার বরাবর উড়ছে আর কি একটা আওয়াজ করছে। আমি একবার দেখেই চোখ সরিয়ে নিলাম। আমি সেই অবয়বকে উদ্দেশ্য করে বললাম, কিরে, তুই তো নৌকায় বসেছিলি, ওপরে কি করে গেলি? আমার মাথায় ছায়া দেয়া লাগবে না, নিচে নেমে বসে থাক। এবারও কোনো সাড়া পেলাম না। কিছু সময়ের মধ্যে আমি পাড়ে চলে এলাম।
নৌকা থেকে নেমে আমি আবার হাঁটা শুরু করলাম। এখনো বুঝতে পারলাম আমার পিছনে সে হাঁটছে, কিন্তু ও চাচ্ছে কি? আমার ক্ষতি করার হলে এতক্ষণে করে ফেলতো। 7-5 ভাবছি আর হাঁটছি। আমার শ্বশুর বাড়ি অনেক কাছাকাছি চলে আসছে। এমন সময় আমার সামনে বিরাট বড় একটা ছায়া আকারে একটা বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে পড়লাম। ভাবছি এখন ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই আমাকে আজকে মেরে ফেলবে। আমি বললাম, কিরে, আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে যেতে দিবি না? এক কাজ কর, তুইও চল আমার সাথে শ্বশুর বাড়ি, অনেক ভালো মন্দ খাবার আছে, খাবি চল। কিরে, যাবি? কোনো সাড়া না পেয়ে আমি এক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে পার হতে দিল না, আবার আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি কয়েকবার এমন করলাম, এপাশ ওপাশ, কিন্তু কোনো পাশ দিয়ে ওকে ডেঙে সামনে যেতে পারছি না। আবার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি চাস তুই? আমাকে যেতে দে, পথ ছাড়, আর না হলে আমার সাথে চল। প্রায় 1 ঘন্টা কেটে গেল এমন করে। শেষে হঠাৎ দেখি সামনে থেকে চলে গেছে আর ফজরের আজান শুরু হয়েছে। আমি শ্বশুর বাড়ি যেয়ে উঠি। সবাই আমাকে দেখে অবাক, এত রাতে। তখন ওনাদেরকে সব খুলে বলি। সবাই শুনে একটা কথাই বলেছে যে ভয় পেলে আমাকে মেরে ফেলতো, কিন্তু আমার সত্যিই কোনো ভয় লাগেনি। সাহস থাকলে কোনো অবয়বই ক্ষতি করতে পারে না। তো সবাই ভয়কে জয় করবেন, যেখানেই যান না কেন মনে সাহস রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সৃষ্টির সেরা জীব মানুষ। তো কোনো কিছুকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যখনই রাস্তা দিয়ে হাঁটবেন, আল্লাহর দোয়া কালাম পড়তে পড়তে হাঁটবেন। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ভয়ানক ভয়ানক ভৌতিক গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। আর আপনাদের কাছে যদি ভৌতিক ভয়ানক গল্প থাকে আমার ইমেলে পাঠাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।